প্রিয় দর্শক, কণ্ঠহীনের কণ্ঠস্বর প্রত্যেককে ধারণ করে দেশের প্রত্যন্ত এলাকায় সম্প্রচারে রয়েছে 15টি কমিউনিটি রেডিও সেন্টার। প্রান্তিক মানুষের তথ্য চাহিদা পূরণে সপ্তাহে 821 ঘণ্টা অনুষ্ঠান সম্প্রচার চলছে। শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন, জলবায়ু ঝুঁকি নিরসন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস সহ উন্নয়নের নানা ক্ষেত্র নিয়ে সম্প্রচার হচ্ছে সংবাদ এবং অনুষ্ঠান। আজ আমরা আলোচনা করব দুর্যোগ ঝুঁকি হ্রাসে কমিউনিটি রেডিওর ভূমিকা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন তিনজন সম্মানীয় অতিথি আলোচক। আসুন তাদের সাথে পরিচিত হই। আমাদের সাথে আছেন মোহাম্মদ আব্দুল কাইয়ুম, জাতীয় প্রকল্প পরিচালক, কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম। আরো আছেন জিনিয়া ফারজানা, স্টেশন ম্যানেজার, রেডিও মুক্তি, বগুড়া, এবং মোহাম্মদ কামারুজ্জামান, প্রজেক্ট কোঅর্ডিনেটর, বিএনএনআরসি। আমরা আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই বিশেষ আলোচনা পর্বে। দর্শক, আসুন আলোচনার শুরুতেই আমরা একটি তথ্যচিত্র দেখে আসি। বাংলাদেশের মানুষ, বিশেষ করে উপকূলবর্তী মানুষ, বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস, নদী ভাঙন সহ নানা প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করে বেঁচে আছেন যুগের পর যুগ। আমাদের এবার ঝড়ে খুব ক্ষয়ক্ষতি হয়েছে, কৃষক যারা আছি ধানের খুব ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী করণীয় সম্পর্কে আমরা কিভাবে থাকবো, পানিতে যদি আমাদের ঘর বাড়ি ডুবে যায়। সবাই তো বইলা যায় যে আমরা কইরা দিব, কিন্তু ওই টাইমে তো কেউই করে না। বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি কর্তৃক দীর্ঘদিন নিরলস এবং অব্যাহত অ্যাডভোকেসি এবং সরকারের সদিচ্ছার ফলস্বরূপ একটি সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে 2008 সালে কমিউনিটি রেডিওর যাত্রা শুরু হয়। বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফেজ 2 এর আর্থিক এবং কারিগরি সহায়তায় স্ট্রেংথেনিং অব দ্য কমিউনিটি রেডিও ব্রডকাস্টার্স টু অ্যাড্রেস ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন ইস্যুস টুয়ার্ডস বিল্ডিং কমিউনিটি রিলায়েন্স শীর্ষক স্বল্পমেয়াদী একটি প্রকল্প বাস্তবায়ন করছে। CDMP believes that community radio is one of the best media to reach people who are most vulnerable to disasters in Bangladesh. With 16 stations spread across the country in some of the most vulnerable areas, being able to communicate to disaster-affected communities in local dialects and using the language, the trusted sources that people, listeners of the community radio expect, we think it's one of the best ways to reduce people's vulnerability by raising their awareness of the risks, the hazards, and what people can do to keep themselves safe. বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন বিএনএনআরসি অ্যান্ড সিডিএমপি 2 এর অংশীদারিত্বমূলক প্রকল্পের মূল উদ্দেশ্য হল ডিজাস্টার রিস্ক রিডাকশন এবং ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন কার্যক্রমে কমিউনিটি রেডিও সম্প্রচার কর্মীদের সক্ষমতা প্রদান করা, যাতে করে তারা কার্যক্রমসমূহ কমিউনিটি রেডিওর মাধ্যমে প্রস্তুত এবং সম্প্রচার করতে পারে। আর সুনির্দিষ্ট উদ্দেশ্য হল কমিউনিটি রেডিও সম্প্রচার কর্মীদের দুর্যোগ ব্যবস্থাপনা, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো নিয়ে শ্রোতাদের সচেতন এবং অভিযোজন বিষয়ে রেডিও প্রোগ্রাম প্রস্তুতি, কারিগরি জ্ঞান এবং বোধগম্যতা বিষয়ে দক্ষ করা। এই প্রকল্পের আওতায় কার্যক্রমগুলো যেমন কমিউনিটি রেডিও সম্প্রচার কর্মীদের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ, এ বিষয়ে একটি বুকলেট সম্প্রচার কর্মীদের প্রদান, এলাকাভিত্তিক দুর্যোগ নির্ভর রেডিও কার্যক্রম প্রস্তুত এবং সম্প্রচার, দুর্যোগ সংক্রান্ত তথ্যমূলক কমিউনিটি বেতার নাটিকা প্রস্তুত এবং সম্প্রচার, স্থানীয় ভিত্তিক সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সাথে সম্পর্ক উন্নয়ন, মিডিয়া কভারেজ, স্থানীয় সাংবাদিক কর্তৃক সম্প্রচারকৃত অনুষ্ঠান সম্পর্কে তৃণমূল জনগোষ্ঠীর সচেতনতা বৃদ্ধিতে কতটুকু কাজে এসেছে তার উপর সংবাদপত্র সমূহে উন্নয়ন ফিচার প্রকাশ। এই প্রশিক্ষণের ফলে রেডিও মেঘনা এবং রেডিও সাগরদ্বীপ সহ 16টি কমিউনিটি রেডিওর 30 জন সম্প্রচার কর্মী ডিআরআর এবং সিসিএ সংক্রান্ত রেডিও প্রোগ্রাম প্রস্তুতে এবং সম্প্রচারে এখন সক্ষম। সম্প্রচারে থাকা 14টি কমিউনিটি রেডিও প্রস্তুতকৃত 42টি রেডিও প্রোগ্রাম সম্প্রচার করেছে। ওখান থেকেই জেনেছি আগুন কিভাবে নেভাতে হবে, অনেক আগুন ধরলে সেখানে কি করতে হবে, দুর্যোগের পূর্ববর্তী কি ব্যবস্থা নিতে হবে এবং পরবর্তী কিভাবে তারকে জীবনযাপন করতে হবে, এই বিভিন্ন অনুষ্ঠানগুলো আমরা এই রেডিও মুক্তি থেকে আমি করতে এবং সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এই অনুষ্ঠানটা চালাই, তাহলে আমাদের পক্ষে
ভালো হবে। সব অনুষ্ঠান বেশি বেশি প্রচার করবে যাতে মানুষ এসব থেকে শুনে এসব বুঝে। একইভাবে স্থানীয় ভিত্তিতে এবং জাতীয় ভিত্তিতে প্রচারিত 28টি সংবাদপত্রে স্থানীয় সাংবাদিকবৃন্দ সরেজমিন পরিদর্শনান্তে অভিজ্ঞতার আলোকে 28টি ফিচার প্রকাশ করেছেন, যেখানে সরাসরি উপকারভোগীদের মতামত উঠে এসেছে। শুনি অনেক সতর্ক হয়েছি। বন্যার সময় আসলে কি কি করতে হবে। টিউবওয়েলের গোড়া বেঁধে গোড়া সম্পূর্ণ ডুবে গিয়েছিল, আমরা সেই টিউবওয়েল প্লাস্টিক দিয়ে গোড়া টিউবওয়েল তুলে গোড়ার করে রাখি দিছি। এখন আমরা বন্যার পানি না পান করে আমরা টিউবওয়েলের গোড়া বান্ধা ওই পানিটাই আমরা খাই এবং আমরা পানি ফুটিয়ে খাই। যে আমাদের উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, আমরা সেখানে একটি সভা আহ্বান করি। কমিউনিটি রেডিও সম্প্রচার কর্মীরা স্থানীয় দুর্যোগ মোকাবেলায়, দুর্যোগ ঝুঁকি হ্রাসে এবং জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষয়ক্ষতি মোকাবেলায় জনগণের করণীয় সম্পর্কে বিভিন্ন ধাঁচের রেডিও প্রোগ্রাম প্রস্তুতে সক্ষম। দক্ষতা অর্জন হয়েছে, তারা দুর্যোগ হ্রাস এবং দুর্যোগের পূর্ববর্তী এবং পরবর্তী বিষয় সম্পর্কে বিভিন্ন ম্যাগাজিন অনুষ্ঠান, পত্রিকা তৈরি করতে তারা সক্ষম। কমিউনিটি রেডিওর এই কর্মযজ্ঞ, এই প্রশিক্ষণ যত বাড়বে ততই নতুন সূর্যের স্বপ্ন দেখাবে কমিউনিটি রেডিওর সম্প্রচারভুক্ত এলাকার মানুষকে। তারা জানবে সূর্য ডুবলেও আবার উঠবে, আর কমিউনিটি রেডিও তাদের বাতি হবে অন্ধকারেও, নিশ্চিত হবে কণ্ঠহীনের কণ্ঠস্বর। আমরা এখন ফিরে যাচ্ছি মূল আলোচনায়। কমিউনিটি রেডিও এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিভাবে আমরা এই মিডিয়াটিকে ব্যবহার করছি? ধন্যবাদ আপনাকে। আপনি বলেছেন যে বাংলাদেশে বর্তমানে প্রায় 21টি কমিউনিটি রেডিও 15টি সম্প্রচারে আছে, যদিও 30-32টির মতো রেডিওর অনুমোদন প্রাপ্ত হয়েছে। কমিউনিটি রেডিওটার যাত্রা শুরু হয়েছে বিভিন্ন এলাকার বিভিন্ন পেশার মানুষের চাহিদাকে সামনে রেখে বা তার তথ্য পাওয়ার, তার জীবনের সাথে ঘনিষ্ঠ যেগুলো দরকার সেই সময় তথ্যগুলো তাকে দেওয়ার জন্য। আমরা দুর্যোগের সাথে এটাকে সম্পর্ক স্থাপন করেছি এইভাবে যে ধরেন আপনি যদি জেলে সম্প্রদায়ের জন্য যদি কোনো একটা রেডিও স্টেশন ফোকাস করে তার কাস্টমার হিসাবে, তার উদ্দিষ্ট শ্রোতা হিসাবে, তাহলে আমরা সেই জেলে জনগোষ্ঠী কি ধরনের ঝুঁকির মধ্যে আছে, সে সাইক্লোন, বন্যা বা খরা বা লবণাক্ততা, সে কি ধরনের ঝুঁকির মধ্যে থাকবে এবং কখন ঝুঁকিটা আসতে পারে এবং তার মোকাবেলা তার প্রস্তুতি কিরকম হতে পারে, সেই তথ্যটা কিন্তু সে গ্রহণ করবে, কারণ ওই রেডিওটাকে সে নিজের আপন মনে করে, আপন কণ্ঠস্বর মনে করে। আমরা যে আমাদের দুর্যোগ প্রশমনে সিডিএমপি যে প্রকল্প আছে, তা নানাভাবে আমরা জনগণের দুর্যোগ প্রস্তুতি বা দুর্যোগের ঝুঁকি মোকাবেলার জন্য কাজ করছি। আর একটা হচ্ছে যে আমরা যদি ন্যাশন ওয়াইড কোনো মাধ্যম ব্যবহার করি তাহলে সকলের জন্য একই রকম তথ্য যাচ্ছে, কিন্তু আমাদের দেশটা ছোট হলেও কিন্তু দুর্যোগের কিন্তু বিভিন্ন জায়গা বিভিন্ন রকম। এখন যে নদী ভাঙ্গন একরকম, কোন জায়গায় খরা, কোন জায়গায় বন্যা, কোন জায়গায় সাইক্লোন, কোন জায়গায় ভূমিকম্প, তাহলে একটা মেসেজ কিন্তু সবার জন্য প্রযোজ্য সব জায়গায় নয়। সেই জন্য কমিউনিটি রেডিওকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে ওই এলাকা ভিত্তিক যে দুর্যোগ আছে সেই দুর্যোগটা মোকাবেলার জন্য সেই জনগোষ্ঠীকে আমরা প্রস্তুত করতে পারি, তাকে তথ্য আগাম জানাতে পারি, ডিউরিং ডিজাস্টার যেটা সময়ের মধ্যে যার কি করণীয় সেটা আমরা জানাতে পারি। সিডিএমপির সহযোগিতায় বিএনআরসির সাথে এরকম একটি প্রকল্প অতি সম্প্রতি শেষ হচ্ছে এবং বিভিন্ন রেডিও সেন্টারের সাথে ওনারা কাজও করেছেন। আপনাদের মানে মেইন ফোকাস গুলো কি ছিল? আমাদের এটা ছিল যে শ্রোতার সংখ্যা বাড়ানো। সেই জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে লিসনার ক্লাব তৈরি করা। আমরা এই যে রেডিওগুলো আছে কমিউনিটি রেডিও, তাদেরকে আমরা সাহায্য করেছি যাতে করে তারা কমিউনিটিতে লিসনার ক্লাব তৈরি করতে পারে। সেটির সাথে দুর্যোগ ঝুঁকি হ্রাসের সম্পর্কটা সেই লিসনার ক্লাব যদি প্রথম হয় তাহলে আমরা সেই জন্য একটা অনেক রেডিও আমরা তাদেরকে বিতরণ করেছি তাদের মাধ্যমে, এবং সেখানে যদি রেডিও লিসনার যদি তৈরি না হয় তাহলে কিন্তু সে তথ্যগুলা তারা শুনতে আগ্রহী হবে না। সেই জন্য আমরা যেটা করেছি যে আরেকটা হচ্ছে যে ডাইভার্সিফাইং দা প্রোগ্রামগুলাকে শুধুমাত্র পক্ষে বলে যাবে শ্রোতা হয়ে তার শুনবে তা নয়, শ্রোতাদেরকেও প্রশ্ন উত্তর, শ্রোতাদেরকে ইনভলভ, তাদের সাক্ষাৎকার এবং অন দ্য সাইট এলাকায় যে সেই দুর্যোগটা হচ্ছে, ঝুঁকিটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সেইগুলার যখন সাক্ষাৎকার প্রচার করা হচ্ছে
তখন জনগণ মনে করছে এটা যে এটা আমাদের কথা, আমাদের সমস্যার কথা, আমার এলাকার সমস্যার কথা বলা হচ্ছে। প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শুনবো। জিনিয়া, আপনি একটি রেডিও সেন্টারের স্টেশন ম্যানেজার, রেডিও মুক্তি বগুড়াতে আপনার রেডিও সেন্টারটি, সেখানে আপনারা কি ধরনের দুর্যোগ ঝুঁকিরাজ বিষয়ক প্রোগ্রামগুলো অন এয়ার করছেন? আমরা পাবলিক সার্ভিস অ্যানাউন্সমেন্ট নামের আছে যে পিএসএ বলি আমরা রেডিওর ভাষায়, তো আমরা কিন্তু পিএসএ প্রচার করেই আসছি একদম শুরু থেকে 2011 সালের সেই। কিন্তু সেই পিএসএ তে দুর্যোগ ঝুঁকি সংক্রান্ত কি ধরনের তথ্য থাকে? সেগুলোতে ছোট ছোট নাটিকাগুলো থাকে, কিভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো হবে, তারপর কিছু বার্তা দেয়া থাকে কোথায় গেলে কি করলে সে সাহায্য পাবে। তাছাড়াও সিডিএমপি প্রকল্পের আওতায় আমরা দুটো ম্যাগাজিন অনুষ্ঠান এবং একটা ডকুড্রামা প্রচার করেছি, যেটাতে আসলে একেবারে ডিটেইলস জানানো ছিল কোন নাম্বারে ফোন করলে সে আবহাওয়া বার্তাটা জানতে পারবে, দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতির পরিমাণ কিভাবে কমানো যায়, দুর্যোগ কিভাবে আসলে মোকাবেলা করতে পারে, সেই সম্পর্কে তথ্যগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি আমাদের অনুষ্ঠানগুলোর মাধ্যমে। পাশাপাশি আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছি, সেটা হচ্ছে বন্যার সময় কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেই আমরা অপেক্ষা করি বন্যার পানি কখন বাড়বে, তারপর আমরা যারা আছি তারা নিরাপদ স্থানে যাব। তো সেইখানে কিন্তু যখন বন্যাটা চলে আসে প্রত্যেকে কিন্তু দিশেহারা হয়ে যায়। তো বন্যার যখন আসছে কিংবা বন্যার মৌসুম যেটা, সেই সময় যদি প্রত্যেকে আগাম কিছু প্রস্তুতি নিয়ে থাকে, যেমন বন্যার সময় শুকনো কিছু খাবার সংগ্রহ করে রাখা, যারা বয়স্ক আছে, শিশু যারা আছে, গর্ভবতী যারা আছে, তাদেরকে বন্যা আসছে দেখার সাথে সাথে যদি সাইক্লোন সেন্টার বন্যা আশ্রয় কেন্দ্র যেটা আছে সেখানে বন্যা আশ্রয় কেন্দ্র সেখানে পৌঁছে দেয়া, তারপর গবাদি পশুর থাকার জায়গাটা একটু উঁচু করে দেয়া। অনেক সময় দেখা যায় যে বন্যার মধ্যে সাঁতার দিয়ে মেয়ে যারা আছে, নারী যারা, তারা সাঁতরে চলে আসে, তো তারা যদি চুলটা একটু খোপা বেঁধে নেয় কিংবা মাথায় যদি তারা কিছু কাপড় জড়িয়ে নেয়, তাহলে কিন্তু চুলটা বন্যায় যে ভাসমান অবস্থায় টিন থাকে, অনেক সময় অনেক জিনিস গাছ থাকে, সেগুলোর সাথে পেঁচিয়ে একটা বিপদের ঝুঁকি থাকে, তো সেগুলো থেকে কিন্তু কিছুটা মুক্ত হতে পারে। এই ইনফরমেশন গুলো আমরা দেওয়ার চেষ্টা করি। আপনার কাছ থেকে আমরা আরো শুনবো আপনাদের গ্রামীণ পর্যায়ের অভিজ্ঞতাগুলো। মিস্টার জামান, আপনারা সবগুলো রেডিও সেন্টারকে মূলত সহযোগিতা দিয়ে এসেছেন, কি ধরনের সহযোগিতা এবং আপনারা কিভাবে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করছেন? মূলত তো তিনটা উদ্দেশ্য করে সামনে নিয়ে বিএনআরসি কাজ করে। 16টা কমিটির 30 জন সম্প্রচার কর্মীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে, টিওটি করানো হয়েছে। এই টিওটি নেওয়ার পরে তারা ওই কমিটি রেডিওতে ফিরে গিয়ে আরো যে সহকর্মীগুলো আছে তাদেরকে তারা ওরিয়েন্ট করবে। আচ্ছা। এবং পরবর্তীতে তথ্য নিয়ে জানা গেছে এভারেজ 10 জন কর্মীকে তারা এই ওরিয়েন্ট করেছে এবং প্রায় 300 জনের মতো কর্মী এখন রেডি, তারা এই ধরনের প্রোগ্রাম সম্পর্কে জানে, বুঝে এটা করে। আর একটা ছিল যে প্রোগ্রাম সাপোর্ট, যেটা যে প্রত্যেকটা রেডিও স্টেশন 2টা করে ম্যাগাজিন প্রোগ্রাম করবে, একটা করে ডকুড্রামা করবে, এবং ম্যাগাজিন প্রোগ্রামটা 15 থেকে 20 মিনিট করে, আর ডকুড্রামা 8 থেকে 10 মিনিটের। এই প্রোগ্রামটা তৈরি এবং সম্প্রচারের ব্যাপারে এই সিডিএমপি প্রজেক্ট কিছু আর্থিক সহায়তা কমিটি রেডিওকে প্রদান করেছে। এরপরে যেটা ছিল সেটা হচ্ছে যে স্থানীয় সরকারি প্রশাসনের সাথে এবং লোকাল গভর্নমেন্টের সাথে এই কমিটি রেডিওগুলোর একটা সংযোগ তৈরি করা, একটা লিঙ্কেজ তৈরি করে দেওয়া, মিটিং এর মাধ্যমে, সবার মাধ্যমে, ইত্যাদির মাধ্যমে। আমরা আরো শুনবো আপনাদের কাছ থেকে এই রেডিওর দুর্যোগ ঝুঁকি হ্রাসের ব্যবহারিক যে ভূমিকা, সেই বিষয় নিয়ে। আমরা এখন একটু বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটি বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের এই বিশেষ আলোচনা পর্বে। সিডিএমপি তে অর্থায়নের ক্ষেত্রে আমরা দেখছি আমাদের উন্নয়ন সহযোগী বেশ কিছু প্রতিষ্ঠান অর্থায়ন করছে, পাশাপাশি বাংলাদেশ সরকারেরও অর্থায়ন আছে এই প্রকল্পে, এবং অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী এটি সরকারের সামাজিক নিরাপত্তার জন্য যে বরাদ্দ, সেখান থেকে সিডিএমপি কে অর্থায়ন করা হচ্ছে। আমরা দুর্যোগ ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে সামাজিক নিরাপত্তার একটি সম্পর্ক দেখি। আপনার কি মনে হয় যে কমিউনিটি রেডিওর মাধ্যমে যে বার্তা প্রান্তিক মানুষের কাছে পৌঁছানো হচ্ছে, এর মাধ্যমে কি আমরা সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ার ক্ষেত্রেও কি এগিয়ে যাচ্ছি? ধন্যবাদ। সামাজিক নিরাপত্তা হচ্ছে যে কোনো দেশের দুর্যোগ ব্যবস্থাপনার একটি অন্যতম একটি পিলার বা একটা স্তম্ভ।
বাংলাদেশও এটা যে শক্তিশালী দিক আছে বা বাংলাদেশের দুর্যোগ সহনশীল জাতি, তার অন্যতম একটি পিলার হচ্ছে আমাদের সেফটি নেট প্রোগ্রাম। বাংলাদেশ সরকারের আমাদের যে জিডিপি তার প্রায় 2.5% আমাদের এই রিসোর্স সম্পদ কিন্তু আমরা বিভিন্ন ব্যাপারে 100-র কাছাকাছি বিভিন্ন ধরনের প্রোগ্রামের মাধ্যমে আমরা এগুলো দরিদ্র মানুষের কাছে পৌঁছে দিই। গম কত কেজি পাবে বা কোন জায়গায় গেলে স্বাস্থ্য সেবাটা পাবে, কোথায় গেলে সে মাতৃস্বাস্থ্যের সেবা পাবে, কোথায় গেলে সে রিলিফটা পাবে, চেয়ারম্যান সাহেবের কাছে গেলে কি কি ধরনের প্রোগ্রাম যাচ্ছে বা কি ধরনের সাহায্য যাচ্ছে, এই যে তথ্যটা আগে কিন্তু একেবারে মাঠ পর্যায়ে কিন্তু জনগণের দরিদ্র মানুষের কাছে এই তথ্যটা কিছুটা ঘাটতি ছিল। কিন্তু এখন কেউ না কেউ এটা শুনছে, তাহলে কেউ না কেউ খবরটা তাকে দেওয়া হচ্ছে। সেই কারণে এখন একটা হচ্ছে যে সেই সার্ভিসটা, সেবাটা পাচ্ছে, সেই দ্রব্য বা সাহায্যটা পাচ্ছে, কোথা থেকে পাওয়া যাচ্ছে তার অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা বৃদ্ধি পাচ্ছে এবং এতে দরিদ্র মানুষের এই যে সেফটি নেট যে সামাজিক সরকারের যে উদ্দিষ্ট লক্ষ্য সেটা অর্জন করার ক্ষেত্রে এই তথ্য প্রবাহটা বড় একটা বিরাট ভূমিকা পালন করতেছে। জি জি মিয়া, আপনারা তো মানে একেবারে গ্রামীণ এলাকায় মানুষের কাছে তথ্য সেবা পৌঁছে দিচ্ছেন, কি কি উপায়ে মানুষ আপনাদের অনুষ্ঠানগুলো শুনতে পারে? মানে একেবারে সহজলভ্য কোন প্রযুক্তির মাধ্যমে মানুষ আপনাদের এই প্রোগ্রামগুলো শুনছে? মোবাইল যাদের কাছে আছে, এখন তো সবার কাছেই যোগাযোগের জন্য মোবাইলটা আছে এবং খুব কম দামে মোবাইল পাওয়া যাচ্ছে, তো মোবাইলে শুনতে পাচ্ছে। আর তার পাশাপাশি আমরা চেষ্টা করেছি বিশেষ করে আমাদের সারিয়াকান্দি উপজেলায় যেখানে একেবারেই ইলেকট্রিসিটি নেই সেখানকার মানুষদের জন্য ওখানে কিছু ক্লাব করে রেডিও দেওয়ার চেষ্টা করেছি, যেখানে বিকেল বেলা কিংবা দুপুর বেলা হয়তো মহিলারা সমস্ত কাজ যখন শেষ হয়ে যায় একসাথে বসে তারা প্রোগ্রামটা শুনছেন। এবং আমরা চেষ্টা করেছি আমাদের প্রোগ্রামটা ওই সময় প্রচার করতে। তাদের সাথে আমরা আগে আলোচনা করে নিয়েছি তারা কোন সময় ফ্রি থাকে, কোন সময় তারা আসলে রেডিওটা শুনতে চাচ্ছে, ওইভাবে আমরা রেডিও শোনানোর চেষ্টা করেছি আমাদের শ্রোতাদের কাছে। আপনারা কতদিন থেকে দুর্যোগ ঝুঁকিরাজ বিষয়ক অনুষ্ঠান সম্প্রচার করছেন? এইটা তো আমরা একেবারে শুরু থেকে, এই প্রকল্পের আওতায় আমরা 2013 সালের জুলাই মাস থেকে শুরু করেছি এবং প্রায় 2 বছরের মতো হচ্ছে। হোয়াট ইজ দ্য ইফেক্ট ইন কমিউনিটি? মানুষের জীবনের পরিবর্তনটা কি হয়েছে সেটা যদি বলেন। আমরা পরবর্তীতে আমাদের ওই ক্লাবগুলোতে যখন যাই আমরা আসলে দেখি ওখানকার বন্যা প্রবণিত এলাকা যেগুলো কিংবা নদী ভাঙ্গন কবলিত এলাকা যেগুলো, সেখানকার কিছু কিছু মানুষজন কিন্তু তাদের বাড়িঘরটা উঁচুতে করার চেষ্টা করছে, তাদের বাড়িঘরে যে টিউবওয়েল আছে সেগুলো একটু উঁচুতে রাখার চেষ্টা করছে। ওখানে ওরা যখন দেখেছে আমরা এই ধরনের একটা প্রোগ্রাম করছি সেখানে কিন্তু আমাদেরকে বলেছিল যে ওরা শুনতে চায় বন্যার মধ্যে ওদের উৎপাদিত যে ফসলগুলো আছে বিশেষ করে ধান, সেটা কিন্তু অনেকদিন পর্যন্ত পানির মধ্যে থাকে। ওরা আমাদেরকে বলেছিল যে ওরা এই ধরনের কিছু তথ্য পেতে চায় যে ওই পানির মধ্যে ধানগুলো কিভাবে ওরা রক্ষা করতে পারে। পরবর্তীতে আমরা সিডিএমপি প্রকল্পের আওতায় যে অনুষ্ঠান প্রচার করি সেটাতে কিন্তু আমরা এই জিনিসটা ইনক্লুড করেছি, বন্যা সহিষ্ণু ধান কিভাবে চাষ করা যায়। সেখানে কিন্তু কিছু কিছু কৃষক উপকৃত হয়েছে এবং পরবর্তীতে আমরা যখন সাক্ষাৎকার নিতে গিয়েছি এই ব্যাপারটা সম্পর্কে নিশ্চিত হয়েছি। মিস্টার জামান, আপনারা তো সাপোর্ট দিয়ে এসছেন গত 2 বছর একটি প্রকল্পের আওতায়, আপনারা কি কোনো মূল্যায়ন করেছেন বা বেস্ট প্র্যাকটিস ডকুমেন্টেশন করেছেন যে আসলে কোন ধরনের দুর্যোগ ঝুঁকিরাজ বার্তা বা অনুষ্ঠান সম্প্রচার মোর এফেক্টিভ বা প্রান্তিক মানুষের কাছে খুব কার্যকর আর কি? আপনাদের কি এই প্রজেক্টের কোনো ইভ্যালুয়েশন বা লেসন লার্ন বা বেস্ট প্র্যাকটিস আইডেন্টিফিকেশন এরকম কোনো এরকম ফর্মাল কোনো ইভ্যালুয়েশন বা এরকম কিছু আমরা করিনি, তবে আমাদের এরকম ইনফরমেশন আছে এবং সেটা রেডিও স্টেশনের মাধ্যমে আমরা পেয়েছি। সেটা হলো যেমন ধরেন এটা তো সত্য যে বাংলাদেশে 12 মাসেই কোনো না কোনো দুর্যোগ থাকে, হয় অতি শীত অথবা অতি গ্রীষ্ম, ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, আর্থকুয়েক, মানে ভূমিকম্প, সবকিছুই আছে। তো অতএব আমরা এটা দেখলাম যে কমিউনিটি রেডিওগুলো তারাও চাচ্ছে, যেমন ধরেন এই প্রজেক্টটা শুরু হয়েছে 2014 সালের জুলাই থেকে, এটা নভেম্বর ডিসেম্বরে শেষ হয়ে যাওয়ার কথা, তার সম্প্রচারও শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু তারা কিন্তু এখনো কন্টিনিউ করছে, সম্প্রচার করছে। কেউ হয়তো মাসে 4 বার, কেউ হয়তো সপ্তাহে 1 বার এরকম করছে। কেন? এই বিষয়টা নিয়ে প্রতিনিয়ত মানুষকে কিন্তু তথ্য দেওয়ার দরকার এবং তারাও চায় দেওয়াও দরকার, কারণ এই পৃথিবী যতদিন থাকবে আমরা মনে করি এই দুর্যোগের
ঘন ঘটা দুর্যোগের সম্ভাবনা ঝুঁকিও থাকে। কিন্তু যেহেতু দুর্যোগের ঝুঁকি আছে, আমার চেষ্টা হবে বা কমিউনিটি রেডিওর চেষ্টা হবে বা আমাদের উদ্দেশ্যটা হলো যে ঝুঁকি যেহেতু আছে, এই ঝুঁকিটা কিভাবে, ক্ষতিটা কিভাবে কমানো যায় এই ব্যাপারে মানুষকে অ্যাওয়ার করা। এই রেডিও সেন্টারের এই যে নতুন উদ্যোগ, আপনাদের রেডিওর মাধ্যমে দুর্যোগ ঝুঁকির বিষয়ে অনুষ্ঠান করলেন, সংবাদ করলেন, ড্রামা দেখালেন, মানে হোয়াট ইজ দ্য সাকসেস? আমি সেটাই বলছি। সাকসেস এটাই, আমি যেটা কমিউনিটি রেডিও পর্যায়ে যদি বলি তাহলে যে এখন কর্মীরা কিন্তু এই ব্যাপারে মোটামুটি ওরিয়েন্টেড। আচ্ছা, আমি বলবো না যে একেবারে সুপার ওরিয়েন্টেড, তাই না, সচেতন, মোটামুটি সচেতন। এবং তারা এই দুর্যোগ সংক্রান্ত যে 12টা মাসে যে বিভিন্ন 5-6 রকমের যে দুর্যোগগুলো হয় এর উপরে যে কোনো প্রোগ্রাম তৈরি করে তারা পারঙ্গম, এটুকু বোঝা যায়। এক। দ্বিতীয় নম্বর কথা হলো, এই মানে জনগণ যারা দুর্যোগের ঝুঁকির মধ্যে সবসময় বসবাস করে তারাও কিন্তু চাচ্ছে এটা, অর্থাৎ এই প্রোগ্রামটা তাদেরও কিন্তু ভালো লেগেছে যখন দেখেছে যে তাদের জীবন জীবিকা সংক্রান্ত এই প্রোগ্রামগুলো, এই অনুষ্ঠানগুলো, এটা এরাই কিন্তু সবচেয়ে বড় শক্তি। এটা বিএনআরসি বলেন, কমিউনিটি রেডিও বলেন, সরকার বলেন, যাই বলেন না কেন, যদি আমি না শুনি বা আমার শোনার মতো বা ওই জনগণের শোনার মতো, বোঝার মতো, মানার মতো কোনো কন্টেন্ট বা প্রোগ্রাম যদি আমরা দিতে না পারি, তারা কিন্তু শুনবে না বিষয়টা। জিনিয়া, আপনি তো বেশ অভিজ্ঞ, এখন 2 বছর অনুষ্ঠান প্রযোজনা করেছেন, উপস্থাপন করেছেন, অনুষ্ঠান নির্মাণ করেছেন। আমাদের দেশে আরো কিছু কমিউনিটি রেডিও আমরা আগামীতে দেখতে পাবো আর কি, এবং আমাদের দেশের আরো কিছু জেলা রয়েছে যেগুলো দুর্যোগ প্রবণ, যেখানে রেডিও এখনো যায় নাই বা হবে। নতুন যারা আসছেন আর কি, তারা যদি রেডিও অনুষ্ঠান করতে চান দুর্যোগ ঝুঁকি হ্রাস নিয়ে, তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? মানে কিভাবে ওনারা প্রোগ্রাম ডিজাইন করবেন বা অনুষ্ঠান পরিকল্পনা কিভাবে করবেন? আমার যেটা মনে হয়, আসলে প্রথমে জানার এবং শেখার আগ্রহটা থাকতে হবে। কারণ আমরা যারা শুরু করেছিলাম আমরা কিন্তু একেবারে কিছুই জানতাম না। এটার জন্য ধন্যবাদ দিতে হয় বিএনএনআরসি কে, কারণ আমাদেরকে প্রশিক্ষিত করার পেছনে বিএনএনআরসির অবদান অনেক বেশি। এখন পর্যন্ত তারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে আশা রাখছি। তো আগ্রহ যদি থাকে কারো, এবং সে যদি তার চোখটাকে একটু বড় করে, দেখার পরিসরটাকে বড় করে, আমি বলছি না তাকে বিশ্বের দিকে তাকাতে হবে, তাকে জাতীয় পর্যায়ে তাকাতে হবে, সে নিজের এলাকার দিকে তার নিজের এলাকা আসলে কোন দুর্যোগ কবলিত এলাকা, তারা আসলে কি ধরনের ঝুঁকির সম্মুখীন হচ্ছে, তারা আসলে কোন শ্রেণীর, কোন পেশার। আসলে আমি অনুষ্ঠান তৈরি করতে গেলে আমাকে কিন্তু সবার আগে ভাবতে হবে যে আমি কাদের জন্য অনুষ্ঠান তৈরি করছি। আমি একজন কৃষকের জন্য যদি অনুষ্ঠান তৈরি করি, সেটাকে আমি নিশ্চয়ই আমার যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেটাতেই করার চেষ্টা করব, কারণ সে যেন বুঝতে পারে। আগ্রহটা যদি থাকে, সে অটোমেটিক্যালি চেষ্টার মাধ্যমে একজন ভালো প্রোগ্রাম প্রডিউসার হিসেবে তৈরি হবে। পাশাপাশি কিন্তু অনুষ্ঠান যারা তৈরি করেছে, আমাদের কমিউনিটি রেডিওতে যে সকল ছেলেমেয়েরা কাজ করছে, তারা কিন্তু আমাদের কমিউনিটির ছেলেমেয়ে। আমরা বাইরে থেকে কিন্তু কোনো সাউন্ড ইঞ্জিনিয়ার কিংবা স্ক্রিপ্ট রাইটারকে আমরা নিয়ে আসিনি। আমরা সবাই কমিউনিটির মানুষরাই কিন্তু অনুষ্ঠান তৈরি করেছি। এটা সবচেয়ে বড় পাওয়া। আমার মনে হয় সেখানে আপনাদের সফলতা, আপনারা কমিউনিটির লোককে সম্পৃক্ত করতে পেরেছেন অনুষ্ঠান পরিকল্পনায়। আমরা এখন একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমরা একটু বিরতিতে যাচ্ছি, ফিরছি কিছুক্ষণের মাঝেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের এই বিশেষ আলোচনা পর্বে। আমরা দুর্যোগ ঝুঁকি হ্রাসে কমিউনিটি রেডিওর রোলটাকে প্রমোট করতে চাই, এবং সিডিএমপি প্রকল্প থেকে যেটুকু শিক্ষণ, এটি রেডিও সেন্টারগুলোকে অনুপ্রাণিত করেছে আরো বেশি কন্ট্রিবিউট করার জন্য। আমরা যদি আমাদের সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনার কাঠামোতে কমিউনিটি রেডিওর এই রোলটাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? আমরা লক্ষ্যটা ছিল যে ওনারা তো আসলে প্রথমত হলো কমিউনিটির নিডটাকে সার্ভ করা, প্রফেশনাল গ্রুপ যারা আছে এলাকার একটা বিশেষ শ্রেণী বা বিশেষ এলাকার মানুষের, তো দুর্যোগ হচ্ছে তাদের একটা অন্যতম বড়। বেশিরভাগ কিন্তু ওনাদের কিন্তু স্কুল কলেজে যারা লেখাপড়া করে, মাঠ পর্যায়ে যারা একেবারে আছে, তাদেরকে নিয়ে কাজটা করা। এই যে এখন কিন্তু ওনারা এই স্কুল বাচ্চাটা কিন্তু ক্লাস 10-এর ছেলে মেয়েটা কিন্তু এখন সে সুন্দর বলতে পারে, লিখতে পারে, এবং দুর্যোগটা সে বুঝতে পারে, সমস্যাগুলো সে উপস্থাপন করতে পারে, এবং তাদের ভাষায় করতে পারে, তাদের মতামত নিয়ে করতে পারে, তাদেরকে ইনভলভ করে করতে পারে। এটা একটা ডিমান্ড ক্রিয়েট হয়েছে, চাহিদা তৈরি হয়েছে জনগণের মাঝে, শ্রোতার মাঝে। শ্রোতা এখন অভ্যস্ত হচ্ছে গত 2 বছরে একটা নিয়মিত অনুষ্ঠান শুনে। এখন যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে কিন্তু শ্রোতা কিন্তু আবার তাকে চাপ দিবে
যে আমরা ওই জিনিসটা ওই সময় আমরা শুনতে চাই, যে আমি উপজেলায় যাব, কৃষি অফিসারের কাছে জিজ্ঞাসা করব, কার কাছে বলবো। এখন কৃষি অফিসারকে আনা হচ্ছে যে আপনি শ্রোতাদের উদ্দেশ্যে বলেন কি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে, কি তাদের করণীয়। এখন কিন্তু এই যে একটা লিঙ্কেজ, এই যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা কিন্তু আমরা মনে করি যদি বন্ধ হয়ে যায় ওনারা করে খেতে পারবেন না। কারণ ওনাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে কমিউনিটির বিশেষ এলাকার বিশেষ পেশার মানুষের সমস্যা সমাধান দেওয়া। এবং আমি জানি শত শত এই ছেলে মেয়েরা কিন্তু বিনা পয়সায় নিজের খেয়ে তারা কিন্তু অনুষ্ঠান উপস্থাপনা করে, ওই গ্রামে গিয়ে উঠানে বসে, আমার মা বোনদের সাথে বসে তাদের কাছ থেকে সমস্যা শুনে সমাধান দেওয়ার চেষ্টা করে। এই যে একটা ভলান্টিয়ার গ্রুপ তৈরি হয়েছে, এটাকে আর সাপোর্ট যদি আরো কিছুদিন করা সম্ভব হয় তাহলেও তাদের পক্ষে কিন্তু অনুষ্ঠান করা চলা সহজ হবে। কারণ এখানে তাদের কিন্তু কোনো প্রফিট তারা কিন্তু নেয় না, তারা কোনো অ্যাডভার্টাইজমেন্ট এখানে কোনো আয়ও তারা করে না। যারা আমরা বিভিন্ন ভাবে জনগণের কল্যাণ কামনা করি তারা আরো এগিয়ে আসবেন এটাকে টিকে রাখার জন্য, এই মেকানিজমটাকে এটাকে আরো উন্নত করার জন্য। জি, আমরা তাই আশা করি। জিনিয়া, স্থানীয় সরকার পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা অনেকগুলো কমিটি আছে, উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। আপনারা কি কমিটিগুলোর বৈঠকের সিদ্ধান্ত এই বিষয়গুলো ফলো আপ করেন রেডিওতে? অবশ্যই, এবং সিডিএমপি প্রকল্পের আওতায় কিন্তু আমাদের প্রত্যেক মাসে একটা করে মিটিং এ অ্যাটেন্ড করার নির্দেশ ছিল এবং আমরা বরাবর সেটা করেছি এবং আমরা সেটা কিন্তু প্রচারেরও ব্যবস্থা করেছি। জি, মিস্টার জামান, আপনাদের এই প্রকল্পের একটি কম্পোনেন্ট ছিল যে জলবায়ু ঝুঁকি নিরসনেও রেডিওগুলো কাজ করবে, একই সাথে দুর্যোগ ঝুঁকির পাশাপাশি, যেহেতু জলবায়ু ঝুঁকির কারণেও দুর্যোগ সৃষ্টি হয় আর কি। সেক্ষেত্রে আপনারা রেডিও সেন্টারগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কি ধরনের অবদান রেখেছেন, বিশেষত ক্লাইমেট রিস্ক রিডাকশনের ক্ষেত্রে? এটা দুই ভাবে গেছে। সেটা হলো যে একটা হচ্ছে যে অফলাইন, একটা অনলাইন। অফলাইনটা হলো এরকম যে আমরা প্রচুর ম্যাটেরিয়াল তাদেরকে দিয়েছি, তারা সেখান থেকে স্টাডি করছে, সেখান থেকে নিচ্ছে। আর আরেকটা জিনিস হলো যে এই জলবায়ু ঝুঁকির যত বেশি এই ঝুঁকিটা বাড়ছে তত দুর্যোগের প্রবণতা, দুর্যোগের ভয়াবহতা সেটাও বাড়ছে। আরেকটা বিষয় যেটা হয় সেটা হলো যে সিডিএমপির তো শুধুমাত্র দুর্যোগ নিয়ে, জলবায়ু পরিবর্তন নিয়ে কথাবার্তা বলেছি, তার মানে এই নয় যে অন্যান্য প্রোগ্রামের সাপোর্টেও সেই কথাবার্তা বলা হয়নি, তা না। সেখানেও কিন্তু এই ইস্যুটা বিএনআরসির ছিল এবং আছে, ভবিষ্যতে ডেভেলপমেন্ট ইস্যু হিসেবে এটা নেওয়া হয়েছে। অ্যাজ বিকজ যেহেতু গোটা বাংলাদেশ 12 মাসই দুর্যোগের মধ্যে বসবাস করে, এই 16 কোটি 17 কোটি লোক বিভিন্ন ভাবে, যেহেতু এটা কন্টিনিউ করার একটা পরিকল্পনা বা চিন্তা আমাদের রয়ে গেছে এবং সেভাবে আমরা কাজ করি। আমরা আশা করি আপনাদের এই সকল উদ্যোগ একটি দুর্যোগ সহনীয় সমাজ গড়তে যথেষ্ট সহায়ক হবে। আজকের এই আলোচনা পর্বে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, গাজী টেলিভিশনকেও ধন্যবাদ, সংশ্লিষ্ট যারা এর সাথে কাজ করছেন সবাইকে ধন্যবাদ, দর্শককেও ধন্যবাদ। প্রিয় দর্শক, দুর্যোগ উন্নয়নের অন্তরায় আমরা আশা করব দুর্যোগ ঝুঁকি হ্রাস আমাদের সংস্কৃতির অংশ হিসেবেই বিবেচিত হবে এবং কমিউনিটি রেডিওগুলো এই কাজ এগিয়ে নিয়ে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দুর্যোগের ঝুঁকি মুক্ত থাকুন। অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ।